আসলাম ব্রডব্যান্ড ট্রান্সমিশন পর্যন্ত। আমরা ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট থেকে শুরু করব। আজকে আমাদের এই স্লাইডটা শেষ করে দিব। আচ্ছা, ট্রান্সমিশন আমরা যে ব্রডব্যান্ড ট্রান্সমিশন পর্যন্ত করেছি, তোমাদেরকে তো এই স্লাইডটা আমি প্রোভাইড করেছিলাম, তোমরা দেখেছিলে? পড়ে দেখেছিলে? সোফার কারো কোনো জি ম্যাম। question আছে? আচ্ছা, কারো কোনো কনফিউশন থাকলে সেটা আমরা ক্লাসের শেষে যদি টাইম পাই সেক্ষেত্রে আলোচনা করবো। তো এরপরে যে টপিকটা সেটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট। ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট বলতে কি বোঝায়? অ্যাকচুয়ালি আমরা সেন্ডার থেকে রিসিভারের দিকে যখন ডেটা ট্রান্সমিট করব, পথে আমাদের কি কি বাধা আসতে পারে, কি কি প্রবলেম ক্রিয়েট হতে পারে যার জন্য সিগন্যালটা প্রপারলি পাস হচ্ছে না, এগুলো হচ্ছে আমাদের ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট। তো এই বাধাগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাটেনুয়েশন, ডিসটরশন এবং নয়েজ। এটা কিন্তু খুবই একটা কি বলে ফান্ডামেন্টাল থিং। ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট তিন ধরনের: অ্যাটেনুয়েশন, ডিসটরশন এবং নয়েজ। এখন অ্যাটেনুয়েশনটা কি? অ্যাটেনুয়েশন হচ্ছে তোমার এনার্জিটা কমে যাবে। সিগন্যালে যে পরিমাণে এনার্জি ছিল যখন সেন্ডার থেকে সেটাকে সেন্ড করা হচ্ছে, যে পরিমাণে এনার্জি নিয়ে সে তার যাত্রা শুরু করলো, সে তার কি করলো, চলা স্টার্ট করলো, যাওয়া স্টার্ট করলো, ওই এনার্জি থেকে কি হবে, রাস্তায় রাস্তায় তার এনার্জিটা আস্তে আস্তে কমে যাবে। এখন এই এনার্জিটা কমবে কেন? কারণ হচ্ছে আমরা তো একটা মিডিয়ামের ভেতর দিয়ে যাব, তাই না? সেটা ওয়্যার্ড হোক ওয়্যারলেস হোক। তো ওয়্যার্ড মিডিয়ামের ভেতর দিয়ে যখন যাব, এখানে মেনলি ওয়্যার্ড মিডিয়ামের কথা বলা হয়েছে, সরি। যখন ওয়্যার্ড মিডিয়ামের ভেতর দিয়ে যাব তখন কি হয়, কিছু সিগন্যাল, কিছু পরিমাণে সিগন্যাল তোমার ওয়্যারের ভেতর দিয়ে যাওয়ার সময় হিটে কনভার্ট হয়ে যায়, এনার্জি হিটে কনভার্ট হয়ে যায়, যার ফলে সিগন্যালের স্ট্রেংথটা কমে যায়। ঠিক আছে? যেমন দেখো এখানে বলতেছে যে যখন সিগন্যাল ট্রাভেল করে, ইট লসেস সাম অফ ইটস এনার্জি ইন ওভারকামিং দ্য রেজিস্ট্যান্স অফ দ্য মিডিয়াম। মিডিয়ামের রেজিস্ট্যান্সের জন্য তোমার কিছু এনার্জি লস হয়, মানে হিটে কনভার্ট হয়ে যায় এনার্জি কিছু। তো যেহেতু সেটা হিটে, কিছু এনার্জি তোমার হিটে কনভার্ট হয়ে যাচ্ছে, দ্যাট মিনস কিছু এনার্জি তুমি, কিছু স্ট্রেংথ হারায় ফেলতেছো সিগন্যাল থেকে। এর জন্য কি হয়, সিগন্যালটা যে পরিমাণে শক্তিশালী অবস্থায় সে যাচ্ছিল ওটা সে আর থাকে না। হয়তো 0 1 এর মধ্যে তারতম্য ক্রিয়েট হয়ে যায়, ওয়ানটাকে আস্তে আস্তে জিরোর কাছাকাছি চলে আসে, জিরোটা ওয়ানের কাছাকাছি চলে যায়, মানে এই টাইপের কিছু একটা তার মধ্যে হয়। তো এই জিনিসটাকে কম্পেনসেট করার জন্য আমরা কি করতে পারি, এই লসটাকে, অ্যাটেনুয়েশনটাকে কম্পেনসেট করার জন্য আমরা অ্যাম্পলিফায়ার ইউজ করতে পারি। এই যে দেখো এখানে অ্যাম্পলিফাই দ্য সিগন্যাল বলা হয়েছে। তো অ্যাম্পলিফায়ার জিনিসটা কি, কেউ কি বলতে পারবে অ্যাম্পলিফায়ার জিনিসটা কি? তোমরা কি এটার সাথে আগে থেকে পরিচিত ছিলা বা কখনো শুনছো অ্যাম্পলিফায়ার কি করে? সিগন্যালটা আরো বাড়ায় দেয় অনেক গুণে। হ্যাঁ, মানে হচ্ছে তোমার যে সিগন্যালটা তুমি অ্যাম্পলিফায়ারের মধ্য দিয়ে পাস করবা, সেটাকে সে যতটুকু স্ট্রেংথ ছিল তার চাইতে কয়েক গুণ বেশি স্ট্রেংথ সে বাড়ায় দেয়। ডিপেন্ডস অন অ্যাম্পলিফায়ারের ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে? অ্যাম্পলিফায়ার দ্বিগুণ সিগন্যালের স্ট্রেংথ বাড়বে নাকি 3 গুণ বাড়বে নাকি 5 গুণ বাড়বে, সেটা কিন্তু তার ইন্টারনাল ক্যারেক্টারিস্টিকের উপর ডিপেন্ড করতেছে। কিন্তু অ্যাম্পলিফায়ারের কাজই হচ্ছে তোমার সিগন্যাল স্ট্রেংথটা বাড়ায় দিবে। এখন যখন অ্যাটেনুয়েশনের জন্য আমার সিগন্যাল স্ট্রেংথটা কমে গেল, তখনই আমি কি করব, ওই স্ট্রেংথটাকে আবার প্রিভিয়াস অবস্থায় নিয়ে আসার জন্য, অরিজিনাল সিগন্যালের মতো করে নিয়ে আসার জন্য আমি অ্যাম্পলিফায়ার ইউজ করতেছি। যেমন দেখো, যে পয়েন্ট 1 থেকে যখন আমি সিগন্যালটা সেন্ড করতেছি, সিগন্যালটা কি হচ্ছে, পয়েন্ট 2 পর্যন্ত যেতে যেতে তার অরিজিনাল সিগন্যালটা অ্যাটেনুয়েট হয়ে, অরিজিনাল সিগন্যালটা কি হচ্ছে, অ্যাটেনুয়েট হয়ে তোমার স্ট্রেংথ হারাচ্ছে, উইক হয়ে যাচ্ছে সিগন্যালটা। এবং এই সিগন্যালটা তুমি পয়েন্ট 2 থেকে যখন পয়েন্ট 3 তে যাবে তখন আরো উইক হয়ে যাবে, পয়েন্ট 3 থেকে যখন পয়েন্ট 4 এ যাবে তখন আরো উইক হয়ে যাবে। দ্যাট মিনস রিসিভার পর্যন্ত যাওয়ার জন্য ওই সিগন্যালের মধ্যে আসলে কিছু থাকবেই না। রিসিভার এন্ডে যাওয়ার পর ওই সিগন্যাল থেকে কোনো ইনফরমেশনই আমি কালেক্ট করতে পারবো না, রিসিভার কোনো ইনফরমেশনই পাবে না। যার জন্য আমাকে কি করতে হচ্ছে, যখন আমার সিগন্যালটা উইক হয়ে যাচ্ছে তখন আমি তাদের মাঝখানে একটা পয়েন্ট 2 থেকে পয়েন্ট 3 এর মাঝখানে আমি একটা অ্যাম্পলিফায়ার ইউজ করতেছি। এই অ্যাম্পলিফায়ার আমার ওই অ্যাটেনুয়েটেড উইক সিগন্যালটাকে তোমার অ্যাম্পলিফাই করে আবার সে অরিজিনাল সিগন্যালের মতো করে করে দিচ্ছে। দেন আবার পয়েন্ট 3 থেকে সে
যাওয়া শুরু করবে 0.4 এ 0.5 এ, আবার যখন একটা নির্দিষ্ট রেঞ্জের নিচে চলে আসবে তার স্ট্রেংথটা, তখন আবার আমি অ্যাম্পলিফায়ার ইউজ করে তার স্ট্রেংথটা বাড়ায় দিব, যতক্ষণ না পর্যন্ত সে রিসিভার এন্ডে পৌঁছায়। ঠিক আছে? তো এরকম করে যখন আমি সিগন্যালটা পাস করি, এটা কিন্তু আমার সিগন্যালটার উপর তেমন একটা ইম্প্যাক্ট করছে না। অ্যাটেনুয়েশন হলেও আমি অ্যাম্পলিফায়ারের মাধ্যমে সেটাকে কম্পেনসেট করতে পারতেছি। তো এটা ছিল আমাদের প্রথম ফার্স্ট কাইন্ড অফ ইম্পেয়ারমেন্ট। সেকেন্ড কাইন্ড হচ্ছে, আচ্ছা, অ্যাটেনুয়েশনের মধ্যে আরেকটা টপিক হচ্ছে ডেসিবেল, যে সিগন্যাল স্ট্রেংথটা কত বাড়তেছে নাকি কমতেছে সেটাকে ডিফাইন করার জন্য আমরা হচ্ছে একটা ইউনিট ইউজ করি যেটাকে বলতেছে ডেসিবেল। ঠিক আছে? তো এখন আমি যদি বলি যে 0.1 থেকে 0.2 তে যাওয়ার সময় আমার সিগন্যালটা কমে গেছে, এখন কতটুকু কমে গেছে, তোমার সিগন্যালের পাওয়ার কত ছিল সেটা কতটুকু কমে গেছে, ওটা কিন্তু আমি ডেসিবেলে প্রকাশ করি। আবার 0.2 থেকে 0.3 তে যাওয়ার সময় আমি দেখেছি যে আমার সিগন্যালের স্ট্রেংথ ছিল একরকম, কিন্তু তার কি স্ট্রেংথটা বেড়ে গেছে। এখন বেড়ে গেছে, কতটুকু বেড়ে গেছে সেটা তুমি কিভাবে বলবা, ওটা কি কিভাবে প্রকাশ করবো, আমি ডেসিবেলে প্রকাশ করবো। ডেসিবেলের যে আমি, মানে নোটেশনটা হচ্ছে ডিবি, আর এটার তোমার ফর্মুলা হচ্ছে 10 লগ 10 P2/P1। এখানে P2 হচ্ছে তোমার পরবর্তী পয়েন্ট, মানে P1 হচ্ছে যেখান থেকে আমার সিগন্যালটা তোমার ট্রান্সমিট হওয়া শুরু করলো, আর P2 হচ্ছে যেখান পর্যন্ত গেল। ঠিক আছে? তো পরের পয়েন্টে এসে সে হচ্ছে গিয়ে স্ট্রেংথটা পরিমাপ করতেছে, অ্যাকচুয়ালি কতটুকু স্ট্রেংথ P1 থেকে P2 তে যাওয়ার সময় তার কতটুকু স্ট্রেংথ বাড়লো বা কমলো। এখন ডিবি এর পরিমাণটা যদি মাইনাসে চলে আসে, সেক্ষেত্রে আমি বলবো যে আমার, যদি ধরো ফর এক্সাম্পল এখানে -3 ডিবি, ঠিক আছে, সেক্ষেত্রে আমি বলবো যে P1 থেকে P2 পয়েন্টে যাওয়ার সময় আমার সিগন্যাল স্ট্রেংথটা 3 ডেসিবেল কমে গেছে, 3 ডেসিবেল উইক হয়ে গেছে। আর যদি সেটা +3 ডিবি হতো, সেক্ষেত্রে আমি কি বলতাম যে 0.1 থেকে 0.2 তে যাওয়ার সময় আমার সিগন্যালের স্ট্রেংথটা 3 ডেসিবেল হয়ে গেছে। দ্যাট মিনস আমি বুঝতেই পারি এটা কত, 3 ডেসিবেল, 3 ডেসিবেল এনার্জি লস হয়ে গেছে। 0.2 এবং 0.3 এর মাঝখানে আমি একটা অ্যাম্পলিফায়ার ইউজ করলাম, যার জন্য 0.2 থেকে 0.3 তে ট্রাভেল করার সময় আমার সিগন্যালের স্ট্রেংথ বেড়ে গেছে 7 ডিবি। আবার 0.3 থেকে 0.4 এর মাঝামাঝি অবস্থায় কোনো প্রকারের অ্যাম্পলিফায়ার নাই, যার জন্য কি হয়েছে, অ্যাজ ইউজুয়াল তোমার একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে যাওয়ার সময় 3 ডিবি সে স্ট্রেংথ হারালো। দ্যাট মিনস একটা জিনিস চিন্তা করো যে অ্যাকচুয়াল গেইন কত সিগন্যালের, -3 ডিবি, -3 ডিবি, দ্যাট মিনস -6 ডিবি। তোমার সিগন্যাল স্ট্রেংথ হারালো 6 ডিবি, কিন্তু সে গেইন করলো কত, 7 ডিবি। দ্যাট মিনস অ্যাকচুয়ালি সিগন্যাল গেইন করলো কত, 1 ডিবি, তাই না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখানে দেখো যে সাপোজ সিগন্যাল ট্রাভেলস থ্রু এ ট্রান্সমিশন মিডিয়াম এন্ড ইটস পাওয়ার ইজ রিডিউসড টু 1/2, মানে তোমার 0.1 থেকে 0.2 তে যাওয়ার ফলে তোমার 0.1 এ তার যে পরিমাণে স্ট্রেংথ ছিল, 0.2 তে যাওয়ার ফলে ওই স্ট্রেংথটা অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে? এটা কি 1/2, তার মানে কি P2 ইকুয়ালস টু 1/2 P1। P1 এর যে স্ট্রেংথ ছিল, P2 তে আসার পর সেই স্ট্রেংথটা হাফ হয়ে গেছে। এখন বলতেছে যে তোমার সেক্ষেত্রে তোমার অ্যাটেনিউশন কি হচ্ছে, অ্যাটেনিউশন পাওয়ার হচ্ছে তোমার, মানে কতটুকু লস হচ্ছে। অবভিয়াসলি তুমি P2 তে যাওয়ার পরে তোমার সিগন্যাল স্ট্রেংথ তো কমে গেল, P1 এর থেকে অর্ধেক হয়ে গেল, দ্যাট মিনস তোমার তো লস হচ্ছে। এখন লসটা কতটুকু হচ্ছে ডেসিবেলে প্রকাশ করতে হবে। লসটা আমি কিভাবে যাচাই করব, 10 লগ 10 PM পাওয়ার। তো পাওয়ারটা অ্যাকচুয়ালি কি, কোথা থেকে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে, P2 P1 থেকে P2 তে, দ্যাট মিনস P2 ডিভাইডেড বাই P1। এখানে কি P2 কে আমি কি দিয়ে প্রকাশ করছি, হাফ P1, তাই না, 0.5 P1। P1 এখানে আমি মানে ভ্যানিশ করে দিতে পারি, দেন কি হচ্ছে যে 10 লগ 10 0.5 ইকুয়ালস টু লগ 10.5 এর মান আসে হচ্ছে -0.3। এটার সাথে 10 কে গুণ করার ফলে হচ্ছে -3 ডিগ্রি। দ্যাট মিনস P1 পয়েন্ট থেকে P2 পয়েন্টে যাওয়ার সময় তোমার টোটাল লস হলো 3 ডিবি, সিগন্যাল স্ট্রেংথ 3 ডিবি লস হয়ে গেল।
আচ্ছা, এরপরে দেখো এখানে কি বললো, a signal travels through an amplifier and its power is increased 10 times। মাঝখানে অবভিয়াসলি কোনো একটা অ্যাম্পলিফায়ার ছিল। তো এখন কি হবে, এখন P1 থেকে P2 তে যাওয়ার সময় তার P2 এ তার স্ট্রেংথ হয়ে গেল P1 এর 10 গুণ বেশি। হ্যাঁ, অ্যাম্পলিফিকেশনের জন্য। তার মানে কি P2 ইকুয়ালস টু 10 P1। সেম ওয়েতে যখন আমি ফর্মুলাতে ফেলবো তখন আমার কি আসছে, 10 দিবি। দেখো এটা কিন্তু প্লাস আসছে, দ্যাট মিন্স সে গেইন করলো 10 দিবি। আচ্ছা, মাঝে মাঝে ডেসিবেলকে আমরা মিলিওয়াটেও প্রকাশ করতে পারি। তো মিলিওয়াটে প্রকাশ করলে কি হবে, সবই সেম থাকবে, জাস্ট হচ্ছে আমি কি করব, মিলিওয়াট এই নোটেশনটা ইউজ করব। তো এখানে দেখো এক্সাম্পলে কি বলতেছে যে তোমার একটা ডিবি, জাস্ট ডিবি দেওয়া আছে, মিলিওয়াট ডিবি হচ্ছে -30। তো এটার জন্য তোমার পাওয়ার কত, অ্যাকচুয়াল পাওয়ার কত, পাওয়ারটাই ক্যালকুলেট করতে বলছে তোমাকে। জাস্ট ডেসিবেল দেওয়া আছে এবং ওখান থেকে তুমি পাওয়ার ক্যালকুলেট করবে। ওটা তো আমি পারি, ডেসিবেলের ফর্মুলা কি, ডেসিবেল ইকুয়ালস টু 10 লগ 10 পি, তাই না? তো এখানে তো আমার পি আছে, আমি জানি যে ডেসিবেল ইকুয়ালস টু -30। তো এই ফর্মুলা থেকে কি আমি ইজিলি পি এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো না? দেখো তো এটা বুঝো কিনা। জি ম্যাম, বের করা যাবে। হুম, এটা তো আমার ফর্মুলা 10 লগ 10 কে আমি যখন করি, উভয় পাশে যখন তোমার কনভার্ট টাইপে কিছু একটা করতে চাই, তখন কি হয়, ফর্মুলা কি বলে যে 10 ইনভার্স হয়ে যাবে, তাই না? মানে 10 ইনভার্স না, অ্যাকচুয়ালি 10 টু দা পাওয়ার হবে, এখানে -3 অলরেডি আছে যার জন্য এটা ইনভার্স দেখা। আচ্ছা, এই এক্সাম্পলটা একটু দেখো। ম্যাম এখানে লাস্টের 2 দিয়ে গুণ করলো কেন? ম্যাম একদম লাস্টে 0.7 ইন্টু 2 করলো। আচ্ছা, এখানে হচ্ছে তোমার P1টা ছিল না, তোমাকে কি বলছে যে একটা সিগন্যাল বিগিনিং থেকে স্টার্ট করলো। সে কি করলো, যাত্রা যখন শুরু করলো, সে যখন ট্রাভেল করা স্টার্ট করতেছিল তখন তার পাওয়ার ছিল 2 মিলিওয়াট। তার মানে পয়েন্ট 1 থেকে সে যখন যাচ্ছিল, পয়েন্ট 1 এ তার পাওয়ার ছিল 2 মিলিওয়াট। ঠিক আছে, তো এখন কি 0.71 P1 ইন্টু P1, তো P1 এর ভ্যালুটা বসাই দিল। কারণ P1 যখন P1 এ যখন ছিল তখনই তো তার স্ট্রেংথটা ছিল 2 মিলিওয়াট, তাই না? বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এই কোশ্চেনটা নিয়ে কার কোনো প্রবলেম আছে? কোশ্চেনটা আরেকবার বললেন, মানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো নেটের জন্য। আচ্ছা, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো এক্সাম্পলে বলতেছে দ্য লস ইন এ কেবল ইজ ইউজুয়ালি ডিফাইন্ড ইন ডেসিবেলস পার কিলোমিটার। ঠিক আছে, if the signal at the beginning of a cable with -0.3 decibel per kilometer has a power of 2 milliwatt। এখানে দুইটা ইনফরমেশন প্রোভাইড করা হয়েছে। প্রথম ইনফরমেশনটা হচ্ছে তুমি যেই পয়েন্টগুলো নিয়ে কাজ করতেছো, তুমি যেই ট্রান্সমিশনটা নিয়ে কাজ করতেছো, সেটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার সময় ধরো তাদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে কিলোমিটার, 1 কিলোমিটার। প্রতি কিলোমিটারে -0.3 ডেসিবেল করে লস হবে। মানে মাইনাসে দেওয়া আছে, দ্যাট মিনস 0.3 ডেসিবেল করে প্রতি কিলোমিটার ট্রাভেল করার সময় সিগন্যালটার স্ট্রেংথ লুজ করবে। এবং বলা হয়েছে যে সিগন্যালটা যখন ট্রাভেল করা শুরু করলো, স্টার্টিং পয়েন্টে সিগন্যালের স্ট্রেংথ ছিল 2 মিলিওয়াট। ঠিক আছে, 2 মিলিওয়াট স্ট্রেংথ নিয়ে সে তার যাত্রা শুরু করলো এবং প্রতি কিলোমিটার ট্রাভেল করার ফলে তার সিগন্যাল স্ট্রেংথ নষ্ট হবে হচ্ছে 0.3 ডেসিবেল করে। এখন বলতে হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য সিগন্যাল এট 5 কিলোমিটার। 5 কিলোমিটার ট্রাভেল করার পরে তার সিগন্যাল পাওয়ারটা কি হবে, দ্যাট মিনস
তুমি যদি P1 থেকে শুরু করে মাঝখানে 5 কিলোমিটার যাওয়ার পরে P2 পয়েন্টে যাও, P2 পয়েন্টে 5 কিলোমিটার পরে P2 পয়েন্টে গিয়ে তার সিগন্যাল স্ট্রেংথটা কি হবে সেটা জানতে চাওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে প্রতি কিলোমিটারে 0.3 dB করে আমি লস করতেছি। দ্যাট মিনস 5 কিলোমিটারে আমি কতগুলো ডেসিবেল লস করব? 5 × - 0.3, তাই না? তার মানে 1.5 ডেসিবেল হচ্ছে এট দ্য এন্ডে আমার লুজ হবে। কি করব? আমার টোটাল লসটা হবে হচ্ছে কি, সিগন্যালটা লস করবে হচ্ছে টোটাল 1.5 ডেসিবেল। ঠিক আছে? তো আমি কিন্তু ডেসিবেলটা বের করে ফেলতে পারছি, 1.5 লসের পরিমাণটা বের করে ফেলতে পারছি। এখন কিন্তু আমি জাস্ট এই ফর্মুলার মধ্যে যদি রেখে দেই, P1টা আমি জানি, কারণ P1-এ আমার স্ট্রেংথ ছিল 2 মিলিওয়াট। তো এই ফর্মুলা থেকে কি করব? আমাকে জানতে দেওয়া হয়েছে যে হোয়াট ইজ দ্য পাওয়ার, পাওয়ারটা কত হবে 5 কিলোমিটার পরে গিয়ে ওই পয়েন্টে পাওয়ারটা কত হবে, দ্যাট মিনস P2 জানতে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো আমি 1.5 জানি ডেসিবেল, তো ডেসিবেলের ফর্মুলা হচ্ছে 10 log 10 P2/P1 ইকুয়ালস টু কি, কতটুকু হারাচ্ছে সেটা। হুম, তো -1.5। তো এখন এখান থেকে জাস্ট আমি আমার ফর্মুলা তোমার অ্যাপ্লাই করলাম। 10 log 10 থেকে, আচ্ছা 10টাকে এটা দিয়ে মানে ভাগ করে দিব, দেন হচ্ছে তোমার log 10 এর ইয়ে কি, log 10 সামথিং ইকুয়ালস টু কি লিখতে পারি আমি, 10 টু দা পাওয়ার ওইটা, তাই না? এটাকে যখন আমি 10 দিয়ে ভাগ করবো তখন আমার কি আসবে, 0.15 আসবে না, -0.15 ম্যাম। আসবে। আবার পরের লাইনে আমি কি করতে পারি, P2/P1 ইকুয়ালস টু কি, 10 ইনভার্স মানে 10 টু দা পাওয়ার -0.15 নিতে পারি। তো এটার ভ্যালু হচ্ছে 0.71। এখন আমাকে বলছে যে P2 তে পাওয়ার কত, তো P2 ইকুয়ালস টু কি, 0.71 ইন্টু P1। আর P1 এ পাওয়ার কত ছিল, 2 মিলিওয়াট। তো 0.71 এর সাথে 2 মিলিওয়াটটা আমি গুণ করে দিলাম, দেন কি পাইলাম, আমার P2 তে পাওয়ার হচ্ছে 1.4 মিলিওয়াট। দ্যাট মিনস দেখো কতগুলো কমে গেল, 2 থেকে 1.4 মিলিওয়াট হয়ে গেছে তার সিগন্যাল স্ট্রেংথ। ঠিক আছে? 5 কিলোমিটার ট্রাভেল করার পরে। বোঝা গেছে? জি ম্যাম, বুঝাইছি। আচ্ছা, এরপরে ইম্পেয়ারমেন্টটা হচ্ছে ডিস্টরশন। ডিস্টরশন মানে হচ্ছে তোমার শেপটা চেঞ্জ করে দেয়, সিগন্যালের শেপটা চেঞ্জ করে দেয়। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। অ্যাটেনুয়েশন মানে হচ্ছে সিগন্যাল স্ট্রেংথটা কমে যায়, এনার্জিটা কমে যায়। আর ডিস্টরশন মানে হচ্ছে ওই সিগন্যালের শেপটা চেঞ্জ করে দেয়। এখন শেপ চেঞ্জ করা মানে কি, আমি বলছিলাম যে আমরা কিন্তু কখনো কোনো সিঙ্গেল সাইন ওয়েভ সেন্ড করে কোনো ইনফরমেশনকে আমি কি করতে পারি না, পাস করতে পারি না। আমি সেন্ডার থেকে রিসিভার এন্ডে যদি তুমি সিঙ্গেল একটা সাইন ওয়েভ পাঠাও, কিছুই হবে না অ্যাকচুয়ালি, নয়েজ ছাড়া কিছুই পাওয়া যাবে না, অ্যাকচুয়ালি কোনো ডেটাই সে বহন করতেছে না। কিন্তু তোমাকে কি পাঠাতে হবে, আমাকে ইউজ করতে হবে কম্পোজিট সিগন্যাল। কম্পোজিট সিগন্যালটা অ্যাকচুয়ালি কি ছিল, যে কয়েকটা সাইন সিগন্যালের কি কম্পোজিশন, কয়েকটা সাইন সিগন্যালের মাধ্যমে এই সিগন্যালটা আমি প্রডিউস করি, সেটা হচ্ছে আমার কম্পোজিট সিগন্যাল। তো কম্পোজিট সিগন্যালকে যখন আমি পাঠাবো, একটা সিগন্যালের আন্ডারে কিন্তু অনেকগুলো সাইন ওয়েভ, 5টা 6টা সাইন ওয়েভ থাকতে পারে, আরো বেশিও থাকতে পারে। তো ডিস্টরশন মানে হচ্ছে ওই ডিফারেন্ট ডিফারেন্ট সাইন ওয়েভ গুলার শেপের চেঞ্জ হয়ে যায়, ফেজের চেঞ্জ হয়ে যায়। ফেজটা কি ছিল, ফেজ কি, 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল, 0 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল, 180 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল, 45 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল, আমরা দেখে আসছি না গত ক্লাসে, আমরা দেখছিলাম। তো ওই সিগন্যাল গুলোর ফেজ চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হয়ে যায়? কারণ যখন তুমি একটা কম্পোজিট সিগন্যাল পাঠাচ্ছ, অ্যাকচুয়ালি ওই কম্পোজিট সিগন্যালটা তো তোমার ডিফারেন্ট ডিফারেন্ট সাইন ওয়েভ কে বহন করতেছে। তো ওই ইন্ডিভিজুয়াল সাইন ওয়েভ গুলা যখন পাস হচ্ছে, তখন মাঝে মাঝে দেখা যায় যে এক একটা এক এক ডিলেতে পৌঁছায়। কেউ 1 সেকেন্ড পরে গেল, কেউ 1 সেকেন্ড আগে গেল, এরকম ডিলে হয়ে যায়। তো ডিলে হয়ে যাওয়ার জন্য হয় কি, যে তাদের ফেজটা চেঞ্জ হয়ে যায়। আর ফেজটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য টোটাল কম্পোজিট সিগন্যালের শেপটা চেঞ্জ হয়ে যায়। এই জিনিসটা খুব ইজিলি বুঝবা এই ফিগারটা দেখে। দেখো সেন্ডার সাইডে আমি কি পাঠাচ্ছি, একটা কম্পোজিট সিগন্যাল, খুব সুন্দর সিম্পল একটা কম্পোজিট সিগন্যাল। এটাকে কি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কিন্তু এই 3টা সাইন ওয়েভের সমষ্টি। ঠিক আছে? একটা কি তোমার সাইকেল হচ্ছে হয়তো 2, আরেকটা সাইকেল হচ্ছে তোমার 4, আরেকটা সাইকেল কি হয়তো বা 8 বা এই টাইপের কিছু একটা। তো এখন দেখো, মানে সরি সাইকেল না, ফ্রিকোয়েন্সি। এখন দেখো যে আমি যখন এই সিগন্যালটা পাঠাচ্ছি, তখন মাঝখানে যাওয়ার পথে ওই দূরত্ব অতিক্রম করার জন্য রিসিভার এন্ডে যাওয়ার পরে কি হচ্ছে, যে প্রথম কম্পোজিট সিগন্যালটা বা মানে আমার সব থেকে লো ফ্রিকোয়েন্সি যেটা ছিল, সেই ফ্রিকোয়েন্সি সিগন্যালটা হয়তো বা সঠিক সময়ে গিয়ে পৌঁছাইলো উইদাউট ডিলে। কিন্তু এর পরের
ফ্রিকোয়েন্সি বেশি, পরের সিগন্যালটার ফ্রিকোয়েন্সি খানিকটা বেশি। তার জন্য সে কি হচ্ছে, তার আউট অফ ফেজ, তার ফেজটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। দেখো এখানে কিন্তু আমার 0 থেকে শুরু হয়েছিল না, 0 ডিগ্রিতে শুরু হয়েছিল আমার সিগন্যালটা, তার মানে তার ফেজ ছিল 0 ডিগ্রি। কিন্তু এখানে দেখো 90 ডিগ্রি থেকে শুরু হয়েছে, তার ফেজটা কত, 90 ডিগ্রি। তার মানে কি সেন্ডার থেকে রিসিভার এন্ডে পৌঁছাইতে পৌঁছাইতে তার ফেজ কিছু চেঞ্জ হয়ে গেছে। আবার এটার ফেজটা কত ছিল, 0 থেকে শুরু হয়েছে, কিন্তু দেখো ওই রিসিভার এন্ডে যাইতে যাইতে তার ফেজটা অ্যাকচুয়ালি 180 ডিগ্রি থেকে শুরু হয়েছে। তো এই যে তার ফেজ চেঞ্জ হয়ে গেল, মানে তার জন্য কিন্তু তোমার এখানে সিগন্যালটা কম্পোজিট করার পরে যা দেখা যাচ্ছিল, রিসিভার এন্ডে কিন্তু সিগন্যালটা কম্পোজিট করার পরে তার চেহারাটা চেঞ্জ হয়ে গেছে, তার শেপটা চেঞ্জ হয়ে গেছে। তো এই এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাই হচ্ছে ডিস্টরশন, এবং এটা কিন্তু একটা ইম্পেয়ারমেন্ট। কেন ইম্পেয়ারমেন্ট? কারণ এখানে তুমি যে ইনফরমেশনটা এক্স্যাক্টলি সেন্ড করলা, সেই এক্সাক্ট ইনফরমেশনটা কিন্তু এখানে আসলো না, এটা কিন্তু তোমার চেঞ্জ হলো, তাই না? এটা কি আমি বলতেছি ডিস্টরশন। আচ্ছা, ডিস্টরশনে কারো কোনো প্রবলেম আছে? না ম্যাম। আচ্ছা, এর পরের যে টাইপটা সেটা হচ্ছে নয়েজ। নয়েজ কি? নয়েজ হচ্ছে তোমার আনওয়ান্টেড কিছু সিগন্যাল তোমার ট্রান্সমিটেড সিগন্যালের সাথে অ্যাড হয়ে যায়। মানে এই সিগন্যালটা তুমি জেনারেট করো নাই, তোমার দরকারও নেই, উল্টা এটা মানে উড়ে এসে জুড়ে বসা টাইপের ঘটনা ঘটছে আর কি, যে সে হঠাৎ করে কোথা থেকে এসে তোমার সিগন্যালের সাথে অ্যাড হয়ে গেছে। সিগন্যালের সাথে অ্যাড হওয়ার পরে কি হচ্ছে, তোমার সিগন্যালটা যা ছিল, তুমি যা সেন্ড করছো, ওই এক্সট্রা নয়েজটা অ্যাড হওয়ার ফলে তোমার সিগন্যালটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমি বলতেছি নয়েজ। যে এক্সট্রা কিছু সিগন্যাল, এক্সট্রা কিছু র্যান্ডম সিগন্যাল যে তোমার ইয়ের সাথে, তোমার অ্যাকচুয়াল সিগন্যালের সাথে অ্যাড হয়ে যায়। এখন এই নয়েজটা আসলে কোথা থেকে আসতে পারে, বা নয়েজ ডিফারেন্ট টাইপের হয়ে হয়ে থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে ওই নয়েজটা আসতে পারে। যেমন থার্মাল নয়েজ আছে, ইনডিউসড নয়েজ আছে, ক্রসটক আছে, ইম্পালস নয়েজ আছে, তারপরে হ্যাঁ মোটর থেকে আসে। এই ধরনের অনেকগুলো নয়েজ থাকে। যেমন পয়েন্ট 1 থেকে যখন আমার সিগন্যালটা ট্রাভেল করা শুরু করলো, মাঝখানে হয়তো সামহাও কোনোভাবে এক্সট্রা কিছু সিগন্যাল এসে ওইটার সাথে অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার ফলে দেখো যে তুমি ট্রান্সমিট করছিলে যেই সিগন্যালটা, সেই সিগন্যালটা কিন্তু তুমি রিসিভার এন্ডে পাচ্ছ না, চেঞ্জ হয়ে ডিফারেন্ট একটা সিগন্যাল হয়ে গেছে। তো তুমি এখানে যা মিন করছিলা তা অ্যাকচুয়ালি ওখানে পাবা এমন কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে? তো নয়েজটা অনেক বেশি তোমার প্রবলেম ক্রিয়েট করে, অ্যাকচুয়ালি সবকিছুই প্রবলেম ক্রিয়েট করে। অ্যাটেনিউশনও প্রবলেম ক্রিয়েট করে, ডিস্টরশনও প্রবলেম ক্রিয়েট করে, নয়েজটাও প্রবলেম ক্রিয়েট করে। এবং এই প্রবলেম গুলোকে সলভ করার জন্যই আমাদের ফার্দার পড়াশোনা, যে ট্রান্সমিশনটাকে আমি কিভাবে নয়েজলেস করতে পারি। নয়েজটা তো খুব বেশি প্রবলেম। এই নয়েজলেস করার জন্য কিন্তু অনেক টেকনিক আছে, যে আমি কিভাবে একটা সুস্থ সবল ট্রান্সমিশন চালাইতে পারি সেন্টার থেকে রিসিভারের মধ্যে। তো এই ডিফারেন্ট টাইপের নয়েজ কোনটা কি? ইনডিউসড নয়েজ এটা কি? আচ্ছা, থার্মাল নয়েজ প্রথমে আসতেছে আমাদের। থার্মাল নয়েজ, থার্মাল নয়েজটা হচ্ছে তোমার এই ওয়ার ওয়ারের মধ্যে যে তোমার ফ্রি ইলেকট্রন গুলো থাকে, ওই ফ্রি ইলেকট্রন গুলো র্যান্ডম মোশনের জন্য তাদের একটা সাউন্ড ক্রিয়েট হয়। ঠিক আছে? তাদের একটা এক্সট্রা সিগন্যাল ক্রিয়েট হয়। ওই সিগন্যালটা কিন্তু তোমার মানে তোমার রিকোয়ার্ড সিগন্যাল না, ওটা কিন্তু তুমি দিচ্ছ না, ওটা হচ্ছে ওই ফ্রি ইলেকট্রন গুলো র্যান্ডম চলাফেরার জন্য ওই সিগন্যালটা ক্রিয়েট হচ্ছে। এবং ওই সিগন্যালটা যখন তুমি ওই ওয়্যারের ভেতর দিয়ে কোনো একটা তোমার একটা রিকোয়ার্ড সিগন্যাল তুমি পাস করতেছো, সেন্ডার থেকে রিসিভার এন্ডে পাঠাতে চাচ্ছো, তখন ওই তোমার সিগন্যালের সাথে ওই এক্সট্রা সিগন্যালটা অ্যাড হয়ে কি হয়, একটা নয়েজ ক্রিয়েট করে, তোমার সিগন্যালটাকে চেঞ্জ করে দেয়। এটা হচ্ছে আমার থার্মাল নয়েজ। ওয়্যারের ইন্টারনাল তোমার ইলেকট্রনের মোশনের জন্য যেটা হয়, সেটা হচ্ছে থার্মাল নয়েজ। ইনডিউস নয়েজ হচ্ছে মোটর থেকে আসে, বিভিন্ন মোটর বা অ্যাপ্লায়েন্স থেকে যে নয়েজ গুলো আসে সেগুলোকে বলতেছি ইনডিউস নয়েজ। বাইরে আওয়াজ হচ্ছে, ওগুলা থেকে তোমার ওয়্যার কিছু নয়েজ বা কিছু সাউন্ড হচ্ছে সে ইয়ে করে, ক্যাপচার করে ফেলে। তো সেক্ষেত্রে বাহির থেকে যে আওয়াজগুলো আসতেছে মোটর বা অ্যাপ্লায়েন্সেস এর মাধ্যমে, যে আওয়াজগুলো হচ্ছে সেগুলো হচ্ছে তোমার ট্রান্সমিটার হিসেবে কাজ করতেছে, ট্রান্সমিট এন্টেনা হিসেবে কাজ করতেছে। আর তোমার যে ট্রান্সমিশন মিডিয়াম, যে মিডিয়ামের ভেতর দিয়ে তুমি তোমার সিগন্যালটা পাস করতেছো, সেই মিডিয়ামটা অ্যাকচুয়ালি রিসিভিং অ্যান্টেনা হিসেবে কাজ করতেছে, যার জন্য ওই বাহিরের ওই নয়েজটা এসে, এক্সট্রা সিগন্যালটা এসে তোমার সিগন্যালটাকে হ্যাম্পার করতেছে। ক্রসটকটা হচ্ছে একটা ওয়্যারের সাথে আরেকটা ওয়্যারের জন্য দেওয়া হয়। মনে করো দুইটা ওয়্যার পাশাপাশি, বা দুইটা ওয়্যার একটা একটার উপর দিয়ে গেছে, এই মানে
একটা ওয়্যারের জন্য আরেকটা ওয়্যারের মধ্যে যে একটা নয়েজ ক্রিয়েট হয়, মানে একটা এক্সট্রা সাউন্ড বলো বা এক্সট্রা সিগন্যাল ক্রিয়েট হয়, ওটাকে আমি বলতেছি তোমার ক্রসটক। এবং এটা অনেক মানে অনেক বেশি ঘটে। এটা আমাদের ইয়েতে ডেটা কমিউনিকেশনে ক্রসটকটা অনেক বেশি ঘটে, এবং এই ক্রসটকটা রিমুভ করার জন্য আমাদের বেশ কিছু মেকানিজম পড়তে হয় বা বেশ কিছু মেকানিজম সম্পর্কে আমাদেরকে জানতে হয়। ইম্পালস নয়েজ কি? ইম্পালস নয়েজটা হচ্ছে হঠাৎ করে একটা স্পাইক চলে আসে, যেমন লাইটনিং এর জন্য বা পাওয়ার লাইনস এর কোনো একটা প্রবলেমের জন্য হয়তো বা হঠাৎ করে হ্যালো ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যালো জি ম্যাম। জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ইম্পালস নয়েজ হচ্ছে তোমার হঠাৎ করে খুব জোরে কোনো সাউন্ডের জন্য যে একটা স্পাইক হয়, ওটার জন্য যেই নয়েজটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে তোমার ইম্পালস নয়েজ। ইম্পালস নয়েজ কাইন্ড অফ এমন হয়, জাস্ট একটা স্পাইক থাকে, ওটাও তোমার সিগন্যালের সাথে অ্যাড হয়ে তোমার সিগন্যালটাকে চেঞ্জ করতে পারে। আচ্ছা, এরপর টপিকটা হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও। সিগন্যাল টু নয়েজ রেশিওটা হচ্ছে তোমার টোটাল সিগন্যাল পাওয়ার এবং নয়েজ পাওয়ারের মধ্যে যে রেশিওটা আমি কাউন্ট করি সেটা হচ্ছে আমার সিগন্যাল টু নয়েজ রেশিও। এবং এটা কেন ইউজ করা হয়, যে তুমি অ্যাকচুয়ালি কি চাচ্ছ, দেখো এখানে বলছে যে তুমি কি চাচ্ছ এবং তুমি কি চাচ্ছ না সেটা বোঝার জন্য। দ্যাট মিনস এসএনআর, আমি এটা জাস্ট একটা তোমার ম্যাট্রিক টাইপের, এসএনআর কত কোন একটা চ্যানেলের বা কোন একটা ট্রান্সমিশনের এসএনআর কত হচ্ছে। যদি তুমি বলো যে এসএনআর আমার 5, সেক্ষেত্রে কি সিগন্যাল পাওয়ার টু নয়েজ পাওয়ার রেশিওটা হচ্ছে তোমার 5। আমার যদি কোনো ক্ষেত্রে এসএনআর এর ভ্যালুটা বেশি থাকে সেটা ভালো হবে, নাকি এসএনআর এর ভ্যালুটা যদি কম থাকে সেটা ভালো হবে ট্রান্সমিশনের ক্ষেত্রে? কম হলে ভালো হবে। ম্যাম না, বেশি হলে ভালো হবে। কেন দেখো, কারণ সিগন্যাল পাওয়ারটা যত বেশি হবে, বেশি হওয়া মানে কি, এসএনআর এর ভ্যালু বেশি হওয়া মানে কি উপরের ভ্যালুটা বেশি হতে হবে, তাই না? এসএনআর এর জি ভ্যালু ম্যাম। বেশি হওয়া মানে কি উপরের ভ্যালুটা বাড়তে হবে। আর এসএনআর এর ভ্যালু কমে যাওয়া মানে কি নিচের ভ্যালুটা বাড়বে, তাই তো? তো উপরের ভ্যালুটা বাড়া মানে কি, তোমার তো একটা ট্রান্সমিশনের মধ্যে তোমার তো মেইন টার্গেট হচ্ছে সিগন্যাল পাওয়ারটা কিভাবে বাড়ানো যায়।
নয়েজ পাওয়ারটা কিভাবে লো করা যায় বা নয়েজ পাওয়ার কিভাবে কমায় রাখা যায়, সিগন্যাল পাওয়ার কিভাবে বাড়ায় রাখা যায়। কারণ আমাদের তো দরকার হচ্ছে ডিজায়ার্ড কি, সিগন্যাল পাওয়ার। নয়েজ পাওয়ার তো আমার দরকার নেই। আমি তো চাচ্ছি ওকে কিভাবে কমায় রাখা যায়, আমি তো চাচ্ছি আমার প্রপার সিগন্যালটা কিভাবে পাওয়া যায়। দ্যাট মিনস উপরের ভ্যালুটা তোমার যত বড় হবে এসএনআর তত বড় হবে, নিচের ভ্যালুটা যত বড় হবে এসএনআর তত ছোট হবে। তার মানে আমি কি বলতে পারি, উপরের ভ্যালু বড় হওয়া মানে হচ্ছে আমার সিগন্যাল পাওয়ার বেশি, এসএনআর বেশি মানে হচ্ছে আমার সিগন্যাল পাওয়ার বেশি, আমার ডিজায়ার্ড সিগন্যালটা বেশি। ঠিক আছে। আর নিচের ভ্যালুটা বেশি হওয়া মানে কি এসএনআর কম, আর এসএনআর কমে যাওয়া মানে কি আমার কোনো একটা ট্রান্সমিশনের নয়েজটা বেশি ছিল। দ্যাট মিনস এসএনআর যত বেশি হবে ততই ভালো। ঠিক আছে, এসএনআর কে আমি যত বাড়াতে পারবো ততই ভালো। আচ্ছা, এখানে এই লাইনগুলো তোমরা পড়ে নিও। আরেকটা ম্যাট্রিক আছে এসএনআর ডিবি। এসএনআর ডিবি আর কি, এসএনআর ডিবি যেভাবে আমরা প্রকাশ করি 10 log 10 এসএনআর, এটা হচ্ছে এসএনআর ডিবির জন্য ফর্মুলা। আচ্ছা, এসএনআরটা আমাদের কেন দরকার হয়, এসএনআরটা হচ্ছে তোমার বিট রেট লিমিট করার জন্য, একটা কমিউনিকেশন মিডিয়ামের মধ্যে বিট রেট লিমিট করার জন্য আমার এসএনআরটা দরকার, যে সিগন্যাল টু নয়েজ পাওয়ার রেশিও কত হলে মানে আমি আমার প্রপার সিগন্যালটা পাচ্ছি। এই যে দেখো এখানে ব্যাপারটা দেখো, যে লার্জ এসএনআর, তখন এসএনআর এর মানে এসএনআর এর তোমার পরিমাণটা বেশি হবে, এসএনআর এর ভ্যালুটা বেশি হবে, তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে সিগন্যাল পাওয়ারটা বেশি আর নয়েজ পাওয়ারটা কম, যার জন্য সিগন্যাল প্লাস নয়েজ, তখন তুমি রিসিভার এন্ডে তোমার সিগন্যালটা অ্যাকচুয়ালি এমন কিছু দেখবা। কিন্তু যখন এসএনআরটা কমে যাচ্ছে দ্যাট মিনস সিগন্যাল পাওয়ারটা ছোট, নয়েজ পাওয়ারটা বড়, কি পাচ্ছ তুমি রিসিভার এন্ডে একটা তোমার একটা মানে দামি একটা সিগন্যাল পাচ্ছ, তুমি অ্যাকচুয়ালি এখান থেকে কিছুই গ্যাদার করতে পারবে না। এখানে তবু কিন্তু তুমি বুঝতেছো যে ওয়ান কোথায় পাচ্ছ, জিরো কোথায় পাচ্ছ, আবার ওয়ান ওয়ান এরকম বুঝতেছো, বুঝে কিন্তু রিসিভার কিছু একটা তোমার রিকভার করে নিতে পারবে, কোনো একটা তোমার মেসেজকে রিকভার করে নিতে পারবে। কিন্তু এখান থেকে কি কোনো মেসেজকে সে রিকভার করে নিতে পারবে? এখান থেকে কি তুমি দেখে বুঝতেছো যে কোন পোর্শনটা ওয়ান, কোন পোর্শনটা জিরো, আবার কোন পোর্শনটা ওয়ান? তার কি ভালো বোঝা যাচ্ছে? তার মানে কি আমার এসএনআরটা বড় হলে আমার জন্য ভালো, এসএনআরটা ছোট হলে আমার জন্য খারাপ বা ট্রান্সমিশনের জন্য খারাপ। আচ্ছা, এরপরে দেখো আমি ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, এখানে নেট প্রবলেম করতেছে আজকে অনেক। তোমাদের ওখানে কারো এখানে বৃষ্টি হচ্ছে? কোথাও বৃষ্টি হচ্ছে আজকে? জি ম্যাম, সব জায়গায়। ঢাকায় হয়েছিল একটু আগে। হ্যাঁ, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, এটা যে কোন টাইমে বৃষ্টি আল্লাহ জানে। আচ্ছা,
এখানে দেখো the power of a signal is 10 milliwatt and the power of a noise is 1 microwatt. What are the values of SNR and SNR dB? তো এখন আমি প্রথমে এসএনআরটা বের করব, দেন এসএনআর ডিবি বের করব, কারণ এসএনআর ডিবির জন্য আমি কি জানি, আমার ফর্মুলা হচ্ছে 10 log 10 এসএনআর। ঠিক আছে, তো এখানে জাস্ট কিছুই করলাম না, জাস্ট আমি জানি কি সিগন্যাল পাওয়ার বাই নয়েজ পাওয়ার। এখানে একটু ভুল আছে, এটা যদি আমি করতে চাই আমি কি করব, সিগন্যাল পাওয়ার বাই নয়েজ পাওয়ার। সিগন্যাল পাওয়ার হচ্ছে আমার 10 মিলিওয়াট ডিভাইডেড বাই 1 মাইক্রোওয়াট, তাই না? 10 মিলিওয়াট ডিভাইডেড বাই 1 মাইক্রোওয়াট। তো আমি কি জানি 1 মিলিওয়াট মানে হচ্ছে 1000 মাইক্রোওয়াট, তার মানে 10 ইনটু 10 টু দা পাওয়ার 3 মাইক্রোওয়াট ডিভাইডেড বাই 1 মাইক্রোওয়াট। তার মানে এখানে কি হবে 10,000 তোমার মাইক্রোওয়াট, তাই না? এসএনআর হচ্ছে আমার 10,000 মাইক্রোওয়াট। ক্যালকুলেশন করলে তো তাই হয়। আর এসএনআর ডিবিটা আমি কি জানি 10 log 10 10,000, এখান থেকে 40, এসএনআর ডিবি হচ্ছে 40। বোঝা গেছে? হ্যালো, জি ম্যাম। ওকে। এরপরে দেখো এখানে বলতেছে যে এসএনআর এর ভ্যালু ইনফাইনাইট হয়, অনেক অনেক বেশি হয়। কখন হয়? যখন আমার নয়েজটা জিরো হয়, নয়েজ থাকবে না, একদম নয়েজ লেস চ্যানেল। কিন্তু এটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে পসিবল না, এমন কোনো চ্যানেল পসিবল না যে চ্যানেলে নয়েজ থাকবে না। দ্যাটস ওয়াই আমার এসএনআর এর ভ্যালু কখনো ইনফাইনাইট হবে না। তবে ইনফাইনাইট হয় কখন? যখন আমার নয়েজটা জিরো হয়ে যায়। এবং যদি এসএনআর এর ভ্যালুটা ইনফাইনাইট হয় সেক্ষেত্রে এসএনআর ডিবির ভ্যালুটাও আমার কি হবে, ইনফাইনাইট হবে। বাট দিস নট পসিবল, রিয়েল লাইফে এটা একদমই পসিবল না, কারণ আমরা নয়েজলেস কোনো চ্যানেল বা আইডিয়াল কোনো চ্যানেল আমরা ক্রিয়েট করতে পারি না। আচ্ছা, ডেটা রেট, কোনো একটা চ্যানেলের মধ্য দিয়ে কি পরিমাণে ডেটা পাস হবে, ওই ডেটা রেটটাকে লিমিট করার জন্য আমার তিনটা ফ্যাক্টর আছে। ফ্যাক্টর গুলো কি কি? তিনটা ফ্যাক্টর কাজ করে, মানে আমার ডেটা রেটটা, টোটাল ডেটা রেটটা ডিপেন্ড করে তিনটা ফ্যাক্টরের উপরে। যে তুমি একটা চ্যানেলের মধ্য দিয়ে কি পরিমাণে ডেটা পার সেকেন্ডে কতগুলো বিট তুমি সেন্ড করতে পারবা, সেটা ডিপেন্ড করবে তিনটা ফ্যাক্টরের উপর। একটা হচ্ছে ব্যান্ডউইথ, তোমার চ্যানেলের ব্যান্ডউইথটা কত, আরেকটা হচ্ছে লেভেল অফ দ্য সিগন্যাল, তোমার সিগন্যালের লেভেল কত, লেভেল বলছিলাম যে তুমি যদি 0 আর 1 জাস্ট নিয়ে কাজ করো সেক্ষেত্রে দুইটা লেভেলে কাজ করতে হবে। তুমি যদি লেভেল বাড়াও সেক্ষেত্রে কি তোমার দুইটা বিট, প্রতি লেভেলে দুটো দুটো করে বিট দিতে হবে। যদি তুমি 4টা লেভেল নিয়ে কাজ করো তোমার কি প্রতি লেভেলে কি করতে হবে, দুটো দুটো করে বিট কম্বিনেশন দিতে হবে। 8টা লেভেল নিয়ে কাজ করলে প্রতি লেভেলে 3টা করে বিট কম্বিনেশন দিতে হবে, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে চ্যানেলের কোয়ালিটি। চ্যানেলের কোয়ালিটিটা কেমন, এটা অ্যাকচুয়ালি মিন করে যে তোমার চ্যানেলের মধ্যে নয়েজটা কেমন প্রডিউস হচ্ছে। ঠিক আছে, কি টাইপের নয়েজ প্রডিউস হচ্ছে, নয়েজের লেভেলটা কত, সেটা ডিপেন্ড, মানে সেই জিনিসটাই অ্যাকচুয়ালি মিন করতেছে চ্যানেল কোয়ালিটিটা। তার মানে তিনটা ফ্যাক্টর কি কি? ব্যান্ডউইথ, তারপর তোমার সিগন্যাল লেভেল, তারপর হচ্ছে চ্যানেলের কোয়ালিটি। এই তিনটা ফ্যাক্টরের উপরে আমি অ্যাকচুয়ালি আমার একটা চ্যানেলের ভেতর দিয়ে কি পরিমাণে ডেটা পাস করতে পারবো সেই জিনিসটা ডিপেন্ড করবে। আচ্ছা, ডেটা রেটটাকে বাড়ানোর জন্য বা ডেটা রেটটাকে ক্যালকুলেট করার জন্য আমাদের দুই ধরনের ফর্মুলা আমরা ইউজ করতে পারি। কোনো একটা চ্যানেলের ডেটা রেটটা কত হবে বা কোনো একটা চ্যানেলের ক্যাপাসিটি কত হবে, ডেটা রেটটাই তো ক্যাপাসিটি। তো চ্যানেলের ক্যাপাসিটি কত হবে সেটা বোঝার জন্য বা সেটা ক্যালকুলেট করার জন্য আমরা দুই ধরনের ফর্মুলা ইউজ করতে পারি। একটা হচ্ছে নাইকুইস্ট ফর্মুলা, একটা হচ্ছে শ্যাননস ফর্মুলা। তো নাইকুইস্ট ফর্মুলাটা হচ্ছে আইডিয়াল চ্যানেলের জন্য, নয়েজ লেস চ্যানেলের জন্য, যেটা রিয়েল লাইফে পসিবল না, যার জন্য বুঝতেই পারতেছে নাইকুইস্ট চ্যানেলটা খুব বেশি মানে আমরা রিয়েল লাইফে ইউজ করতে পারি না। শ্যাননস ফর্মুলা, এটা হচ্ছে নয়েজি চ্যানেলের জন্য। শ্যানন হচ্ছে গিয়ে রিয়েলিস্টিক একটা ফর্মুলা দিয়েছিল তোমার ডেটা রেটটা ডিফাইন করার জন্য, কোন একটা চ্যানেলে ডেটা রেট ক্যালকুলেট করার জন্য। তো নাইকুইস্ট ফর্মুলাটা, বিট রেটের জন্য নাইকুইস্ট ফর্মুলাটা কি হয়, বিট রেট ইকুয়ালস টু মানে কি পরিমাণে বিট তোমার চ্যানেলের ভেতর দিয়ে যাবে ইকুয়ালস টু 2 ইনটু ব্যান্ডউইথ ইনটু লগ টু এল। ঠিক আছে, 2, তারপর তোমার চ্যানেলের ব্যান্ডউইথ কত হবে তার সাথে মাল্টিপ্লাই হবে, তার সাথে আবার মাল্টিপ্লাই হবে হচ্ছে তোমার সিগন্যালের লেভেল কয়টা হবে। এল হচ্ছে তোমার সিগন্যালের লেভেল, যে সিগন্যালটা পাস করতে চাচ্ছ সেই সিগন্যালের লেভেল কয়টা হবে সেটার উপর ডিপেন্ড করতেছে। দ্যাট মিনস নাইকুইস্টের বিট রেটটা ডিপেন্ড করতেছে তোমার ব্যান্ডউইথের উপরে, চ্যানেলের ব্যান্ডউইথের উপরে, এবং যে সিগন্যাল পাস করতে চাও সেই সিগন্যালের লেভেলের উপরে। ঠিক আছে, আর আচ্ছা
এটা তোমরা পড়লে বুঝবা। শ্যাননস ক্যাপাসিটি কি, এই ফর্মুলাটা একটু মনে রাখবে, কারণ এগুলো দিয়ে মাঝে মাঝে ম্যাথ আসে, ম্যাথমেটিক্যাল টার্ম আসে। যদি নয়েজলেস চ্যানেলের কথা বলে সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে নাইকুইস্ট বিট রেট ফর্মুলাটা তোমাকে ইউজ করতে হবে। যদি নয়েজি চ্যানেলের কথা বলে সেক্ষেত্রে কি বুঝতে হবে যে তোমাকে শ্যাননস ফর্মুলাটা ইউজ করতে হবে। শ্যাননস ফর্মুলা কি বলতেছে, ক্যাপাসিটি বা বিট রেট, একটা চ্যানেলের বিট রেট বা একটা চ্যানেলের ক্যাপাসিটি ইকুয়ালস টু ব্যান্ডউইথ ইনটু log টু 1 প্লাস এসএনআর। তার মানে শ্যানন কি ইউজ করলো, নাইকুইস্ট ইউজ করলো ব্যান্ডউইথটাকে এবং সিগন্যালের লেভেলটাকে, আর আমাদের শ্যানন ইউজ করলো সিগন্যাল টু নয়েজ রেশিওটাকে। ঠিক আছে, এখানে কিন্তু সিগন্যাল লেভেলের কোনো কথা নেই। আরেকটা ব্যাপার, এখানে একটা ব্যাপার মানে একটা জিনিস বলছিল, এখানে একটু কনফিউশন হইতে পারে তোমাদের। আচ্ছা, এখানে দেখো যে আমাদের নাইকুয়েস্ট বিট রেটটা কিন্তু কিসের কিসের উপর ডিপেন্ড করতেছে, সিগন্যাল লেভেলের উপর ডিপেন্ড করতেছে। তার মানে কি আমি বলতে পারি যে আমার সিগন্যালের লেভেল যত সংখ্যক যত বেশি হবে, ব্যান্ডউইথ একটা স্পেসিফিক ব্যান্ডউইথে আমি লেভেল জাস্ট বাড়াইতে থাকলেই, আমি যদি বলি যে আমার লেভেল হচ্ছে 2টা, ধরো যে ব্যান্ডউইথ আমার 2, ঠিক আছে, আর প্রথমে তো একটা মাল্টিপ্লাই করলামই, এটা হচ্ছে আমার ফর্মুলা 2, এরপর আমি বলতেছি সিগন্যাল লেভেল হচ্ছে 2টা। তো এটার ভ্যালু যেটা আসবে, আমি যদি বলি সিগন্যাল লেভেল হচ্ছে 4টা, সেটার ভ্যালু কি তার চেয়ে একটু বেশি আসবে না? তার মানে বিট রেটটা কি বাড়তেছে না? আমি যদি বলি সিগন্যাল লেভেল হচ্ছে 64টা, সেক্ষেত্রে কি বিট রেটটা আরো বেড়ে যাবে না? তার মানে বিট রেট বাড়া মানে কি, আমার আমার মনে হচ্ছে না যে চ্যানেলের ক্যাপাসিটি বেশি, চ্যানেল খুব বেশি সংখ্যক বিট পাস করতে পারতেছে একটা নির্দিষ্ট টাইমে, তাই না? তো এই যে জিনিসটা মনে হচ্ছে দেখে যে সিগন্যাল লেভেল যত বাড়াবো ততই আমার বেশি বিট যাবে, বেশি বিট পাস হতে পারবে। ওটা কি একটা ফার্স্ট গ্লান্স দেখে কিন্তু আমার মনে হচ্ছে কি যে হ্যাঁ এটা ভালো, কারণ যত বেশি বিট রেট বাড়াতে পারে আমার জন্য তো ততই ভালো। কিন্তু না, এটা সবসময় ভালো না। থিওরিটিক্যালি দেখতে হয়তো বা ভালো মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যখন লজিক্যালি চিন্তা করবা বা যখন আমার ট্রান্সমিশনটা হয় তখন অ্যাকচুয়ালি ওটা কাজ করে না। কেন কাজ করে না? কারণ যখন তুমি সিগন্যাল লেভেল 2টা নিয়ে কাজ করবা, ট্রান্সমিটার থেকে রিসিভার এন্ডে যখন পাঠাবা, রিসিভার এন্ড কিন্তু 0 এবং 1 এর মধ্যে ডিস্টিংগুইশ করতে পারবে ইজিলি। কেন ডিস্টিংগুইশ করতে পারবে? তোমার এর জন্যই কিন্তু এটাকে বলা হয়েছে নয়েজ লেস চ্যানেল। একটা নয়েজি চ্যানেলের ভেতর দিয়ে এটা কিন্তু একেবারেই পসিবল না। কেন পসিবল না? কারণ তোমার এক এক মানে অ্যাকুরেট সিগন্যালটা কিন্তু তুমি নয়েজ লেস চ্যানেল ছাড়া পাবা না। ধরো তুমি 1 পাঠালে 1ই গেল, 0 পাঠালে 0ই গেল, ওটা কিন্তু নয়েজলেস চ্যানেল ছাড়া পাবা না। কারণ নয়েজি চ্যানেলের ক্ষেত্রে কি হয়, অনেক সময় অনেকগুলো 1 0 হয়ে যায় বা অনেক 0 1 হয়ে যায়, ঠিক আছে? তো এই যে ডিস্টিংগুইশের ব্যাপারটা, ওটা কিন্তু তোমার 0 আর 1 এর মধ্যে দুইজনের মধ্যে পার্থক্য খুঁজে বের করা আর 64 জনের মধ্যে পার্থক্য খুঁজে বের করার মধ্যে কি পার্থক্য আছে না? তুমি দুজনের মধ্যে ইজিলি কম্পেয়ার করে বের করে ফেলতে পারবে যে কোনটা কে। কিন্তু যখন 64 জন তোমার পাশে থাকবে বা তোমার সামনে দেওয়া হবে, তখন কি ওদের মধ্যে থেকে কম্পেয়ার করে যে তোমার 55তম লোকটাকে দরকার এবং তাদের মধ্যে কোনো সিকোয়েন্স দেওয়া নেই, তখন কি তোমার ওদের মধ্যে কি খুঁজে বের করতে কষ্ট হবে না যে অ্যাকচুয়ালি এই নামের লোকটা কোথায়? তো এটাই বলতেছে যে রিসিভার এন্ড এর কাছে তুমি যখন সিগন্যালটাকে যখন ট্রান্সমিটার থেকে সেন্ড করতেছো, রিসিভার এন্ড 0 এবং 1 এর মধ্যে ইজিলি ডিস্টিংগুইশ করতে পারে, কিন্তু 64টা লেভেলের মধ্যে ডিস্টিংগুইশ করার জন্য রিসিভার এন্ড কে যথেষ্ট সফিস্টিকেটেড হইতে হয়। ঠিক আছে, আমার অনেক কাজ করতে হবে রিসিভারের উপর। দ্যাটস ওয়াই আমি বলবো না যে বেশি সংখ্যক লেভেল হওয়া মানেই হচ্ছে আমার জন্য ভালো, কারণ ডাটা রেট বেড়ে যাচ্ছে। তবে এটা একদম তোমার মানে রিয়েলিস্টিক না। শ্যানন সরি নাইকুইস্টের ফর্মুলাটা রিয়েলিস্টিক না। আচ্ছা, আর এখানে দেখো শ্যাননের ফর্মুলাতে কিন্তু কোনো লেভেল নাই, সিগন্যাল লেভেল নাই। যেহেতু সিগন্যাল লেভেল নাই তার মানে কি সিগন্যালের লেভেল কয়টা হইলো না হইলো তার উপর কোনো কিছু ডিপেন্ড করতেছে না, ডিপেন্ড করতেছে অ্যাকচুয়ালি ব্যান্ডউইথ এর উপরে এবং তোমার সিগন্যাল টু নয়েজ রেশিওর উপরে। ঠিক আছে, দ্যাট মিন্স সিগন্যাল স্ট্রেংথটা কত বেশি সেটার উপর ডিপেন্ড করতেছে। সিগন্যাল টু নয়েজ রেশিওর উপর ডিপেন্ড করে মানে কি, সিগন্যাল টু নয়েজ রেশিও তোমার কখন বাড়বে? যখন এভারেজ সিগন্যাল পাওয়ারটা বাড়বে, তাই না? দ্যাট মিন্স পাওয়ার কত বেশি সিগন্যালের সেটার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এখানে দেখো এখানে সেই কথাই বলা হয়েছে, একটু আগে যা বললাম যে লেভেলের উপর ডিপেন্ড করতেছে না।
এখানে একটা এক্সাম্পল দেখো, কনসিডার এ নয়েজলেস চ্যানেল। নয়েজলেস চ্যানেলের কথা বলা হয়েছে, দ্যাট মিনস তোমাকে তা করতে হবে নাইকুইস্টের বিট রেট ফর্মুলা ইউজ করতে হবে, কারণ নাইকুইস্ট তোমার নয়েজলেস চ্যানেলের জন্য ফর্মুলাটা দিয়েছিল, আর শ্যানন যেটা দিয়েছে এটা হচ্ছে নয়েজি চ্যানেলের জন্য। বলতেছে 3 কিলোহার্টজ ট্রান্সমিটিং সিগন্যাল উইথ 4 সিগন্যাল লেভেলস। সিগন্যালের লেভেল এল ইকুয়ালস হচ্ছে 4, আর তোমার কি 3 কিলোহার্টজ, এটা হচ্ছে আমার ব্যান্ডউইথ, ঠিক আছে? একটা চ্যানেলের ব্যান্ডউইথ হচ্ছে 3 কিলোহার্টজ, তার মানে বিডব্লিউ ইকুয়ালস টু, যদি হার্টে প্রকাশ করো সেটা কি 3000 হার্টজ। তার মানে ম্যাক্সিমাম বিট রেট কত হবে আমি কি জানি, 2 ইন্টু ব্যান্ডউইথ ইন্টু লগ টু এল, তাই না? জাস্ট ফর্মুলাতে বসিয়ে দিলাম 1200 বিপিএস, মানে বিট পার সেকেন্ড। বিট রেট কি বিট পার সেকেন্ড হিসেব করি, আবার হার্টজেও হিসাব করি, একটু পরে আমরা দেখবো যে ডেটা রেট বা বিট রেট আমরা দুভাবে হিসাব করতে পারি। সেকেন্ড এক্সাম্পলটা দেখো, এই সেম জিনিস, যে আমরা যদি 265 কেবিপিএস যেটা সেন্ড করতে চাই, 265 কেবিপিএস, মানে কেবিপিএস মানে কি বিট রেট, 265 কেবিপিএস বিট রেটটা যদি এটা হয়, আর ব্যান্ডউইথ যদি 20 কিলোহার্টজ হয়, সেক্ষেত্রে আমার কয়টা সিগন্যাল লেভেল লাগবে? যে কোনো দুটো ভ্যালু দেওয়া থাকবে, একটা ভ্যালু আমাকে মানে বের করে ফেলতে হবে, ক্যালকুলেট করতে হবে। এখানে কি জানি যে বিট রেট অলরেডি দেওয়া আছে, তারপরে তোমার ব্যান্ডউইথও দেওয়া আছে 2 ইন্টু ব্যান্ডউইথ, কিলোহার্টজ যেহেতু 20 হাতের হয়ে গেছে, দেন হচ্ছে লগ টু এল। এল এর ভ্যালুটা আমি জানি না, এলটা আমার বের করতে হবে, লগ টু এল। এখানে দেখো, এখানে এটা ভুল হয়েছে, এটা হচ্ছে টু দা পাওয়ার 6.625 হবে, ওটার ভ্যালু আসে 98.711। এখানে একটা প্রবলেম হচ্ছে যে তোমার লেভেল তো সবসময় 2 এর পাওয়ার হিসেবে হবে, তাই না? কারণ লেভেলের জন্য কি করতে হবে, আমাকে তো বিটে কনভার্ট করতে হবে, 01 কোন একটা বিট নিয়ে আসতে হবে। আমি যদি বলি যে 32টা লেভেল, সেক্ষেত্রে আমি জানতেছি যে আমাকে 5টা বিট দিয়ে ডিফাইন করতে হবে। যদি বলি 64টা লেভেল, 6টা বিট দিয়ে ডিফাইন করতে হবে। যদি বলি 128টা লেভেল, 7টা বিট দিয়ে আমি সেটাকে ডিফাইন করতে পারবো। তারপরে যদি বলি যে 255টা লেভেল, সেক্ষেত্রে আমি 8টা বিট দিয়ে ডিফাইন করতে পারবো। তার মানে বিটে কনভার্ট করতে হবে, আর বিটে কনভার্ট করার জন্য ওই লেভেলটাকে আমার 2 এর পাওয়ার হিসেবে থাকতে হবে। কিন্তু 98.7 এটা কি কোনো 2 এর পাওয়ার হিসেবে আছে? এটাকে হয় কমায় আনতে হবে, 64তে আনতে হবে, নইলে 128 নিতে হবে 2 এর পাওয়ার হিসেবে নেওয়ার জন্য, ঠিক আছে? তো এখানে সেই কথাটাই বললো যে হয় আমাদের লেভেল সংখ্যাটা বাড়াইতে হবে, নইলে লেভেল সংখ্যাটা কমাইতে হবে। যদি আমি লেভেল সংখ্যাটা বাড়াই, আচ্ছা তোমরা কতটুকু শুনেছো? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। আমরা কতটুকু, আমরা কিন্তু এই পর্যন্ত পড়েছি, তোমরা কি এই এক্সাম্পলটা দেখেছো, বিটরেট এক্সাম্পল 2? আমি স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না তো।
এই এক্সাম্পলটা কি বুঝেছো? মানে এটা পড়াইছি আমি, এটা কি তোমরা মানে ক্যাপচার করতে পারছো বা ছিলা কানেক্টেড? মানে আমি ছিলাম কানেক্টেড। কথা জি শোনা যায় না আর কি। আচ্ছা, ম্যাম, তো এটা এখানে বোঝানো হয়েছে। হুম, এটা বোঝানো হয়েছে, আমরা শুনতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখো এক্সাম্পল 3টা, সেটা হচ্ছে আমার শ্যাননস এর ফর্মুলার জন্য। এখানে বলতেছে যে কনসিডার অ্যান এক্সট্রিমলি নয়েজি চ্যানেল ইন হুইচ the value of a signal to noise ratio is almost zero. Find out the capacity of the channel. এখন আমি বললাম যে এসএনআর এর ভ্যালুটা হচ্ছে প্রায় 0, তো ওখানে ক্যাপাসিটিটা কি হবে? log to 1, যেটার ভ্যালু হচ্ছে আমার সরাসরি 0। সেক্ষেত্রে আমি কি বলবো যে অ্যাকচুয়ালি কোনো ক্যাপাসিটি নাই চ্যানেলে। কেন ক্যাপাসিটি নাই দেখো, কারণ সিগন্যাল টু নয়েজ রেশিওটা কিন্তু 0 হয়ে যাওয়া মানে কি? কেউ কি বলতে পারবা সিগন্যাল টু নয়েজ রেশিও 0 হয়ে যাওয়া মানে কি? সিগন্যাল টু নয়েজ সিগন্যাল রেশিও, আর নয়েজের অনুপাতটা 0। তার মানে কি তোমার নয়েজের পরিমাণ খুব বেশি আর সিগন্যালের পাওয়ার নাই, যার জন্য ওটা 0 হয়ে গেছে। সিগন্যাল পাওয়ারটা 0 ছিল এবং নয়েজ পাওয়ারটা সামহাও কোনো একটা ভ্যালু ছিল, যার জন্য কি হয়ে গেছে আমার একেবারে 0 হয়ে গেছে। তার মানে যেখানে তোমার সিগন্যালের কোনো পাওয়ারই নাই, তোমার সিগন্যালই নাই, সেখানে তোমার ক্যাপাসিটি কিভাবে হিসাব করবে? সিগন্যাল স্ট্রেংথ দিয়ে তো আমি ক্যাপাসিটি হিসাব করি যে আমি আজকে কতটুকু বিট কনভি করতে পারতেছি বা আমি আমার রিসিভার এন্ডে মানে কি পাচ্ছি। তো যেহেতু আমি এসএনআর এ 0 পাচ্ছি, যেহেতু আমার সিগন্যাল স্ট্রেংথই নাই, যেহেতু আমার সিগন্যালই নাই, সিগন্যালই 0 হয়ে গেছে, সেক্ষেত্রে তো ক্যাপাসিটি থাকবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, এই এক্সাম্পলটা একটু পড়ো এবং দেখো যে এখানে কোনো আছে, এটা আমি বলে দিই। এখানে বলতেছে যে ব্যান্ডউইথ হচ্ছে 3000 হার্জ টেলিফোন লাইনের। দেখো এটা কিন্তু রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল, ঠিক আছে? বোঝা যাচ্ছে এটা শ্যাননস ক্যাপাসিটি ইউজ করতে হবে, প্লাস তোমার যেই ব্যাটারি গুলো দেওয়া আছে ওগুলো দেখে বোঝা যায় যে আমার শ্যাননের ফর্মুলাটা ইউজ করতে হবে। যেমন এখানে এসএনআর দেওয়া আছে 3162, বলছে যে চ্যানেলের ক্যাপাসিটি কত, এখানে ব্যান্ডউইথ দেওয়া আছে, এখানে আমার এসএনআর দেওয়া আছে। দ্যাট মিন্স এখন আমাকে বের করতে হবে চ্যানেলের ক্যাপাসিটি। সি ইকুয়ালস টু বি লগ টু 1 প্লাস এসএনআর, এটা আমরা জানি। প্লাস আমি আমার ফর্মুলাতে বসানোর পরেই আনসারটা পেয়ে যাবো ক্যাপাসিটি। আচ্ছা, এরপরটাও তোমরা দেখে বুঝতে পারবা নিজেরা নিজেরা। এখানে কিছু জিনিসের প্রবলেম আছে, যেমন 106 লিখে দেখাচ্ছে না, এটা দেখাচ্ছে 106, তাহলে এটা হবে 10⁶। আচ্ছা, এটাও বুঝতে পারবা। এখন দেখো পারফরমেন্সটা কিছুর উপর ডিপেন্ড করে। আমাদের একটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ট্রান্সমিশনের পারফরমেন্সটা কিসের উপর ডিপেন্ড করে? সেটা ডিপেন্ড করে এই কয়েকটা টপিকের উপর। একটা হচ্ছে ব্যান্ডউইথ, দেন হচ্ছে থ্রুপুট, দেন হচ্ছে লেটেন্সি, প্রপাগেশন টাইম, ট্রান্সমিশন টাইম, কিউইং টাইম, ঠিক আছে? তো ব্যান্ডউইথটা কি? ব্যান্ডউইথটা হচ্ছে যে তোমার দুইটা তোমার, আচ্ছা ব্যান্ডউইথ দুইভাবে প্রকাশ করতে পারে, একটা হচ্ছে হার্জ, একটা হচ্ছে বিট পার সেকেন্ড, বিপিএস, ঠিক আছে? তো হার্জ যেটা, সেটা হচ্ছে আমরা বলছিলাম গত ক্লাসে আমরা দেখছিলাম যে তোমার মিনিমাম ফ্রিকোয়েন্সি এবং ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির মধ্যে যে পার্থক্য, মানে ফ্রিকোয়েন্সি যে রেঞ্জটা নিয়ে তুমি কাজ করছো, সেটা হচ্ছে ব্যান্ডউইথকে আমি হার্জে প্রকাশ করলে ওটা নিয়ে কাজ করতে হয়। যেমন আমি যদি বলি 4 কিলোহার্টজ হচ্ছে কোনো একটা টেলিফোন, মানে একটা টেলিফোন সাবস্ক্রাইবারের লাইনের তোমার ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ হচ্ছে 4 কিলোহার্টজ, তার মানে তুমি যাই পাঠানো কেন, যে ডেটাই পাঠানো কেন, ওইটার আপার ফ্রিকোয়েন্সি এবং লোয়ার ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্য হবে অবভিয়াসলি 4 কিলোহার্টজ। তারপরে তোমাকে সবসময় এই লাইনের জন্য, টেলিফোন সাবস্ক্রাইবার লাইনের জন্য সবসময় হচ্ছে 4 কিলোহার্টজ জায়গা বরাদ্দ করে দেওয়া হয়েছে, ওটার ভেতর দিয়েই তোমার ডেটাটা পাস হবে, ঠিক আছে? তো এই যে জায়গাটা বরাদ্দ করে দিলাম, এটাই হচ্ছে তার ব্যান্ডউইথ। এখন এই ব্যান্ডউইথটা আমি ডিফাইন করতেছি ফ্রিকোয়েন্সি সাপেক্ষে, যে এই থেকে এই ফ্রিকোয়েন্সির মধ্যে জায়গাটা হচ্ছে তার রাস্তা, যাওয়ার রাস্তা। আরেকটা যেটা করতে পারি যে বিট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কতগুলো বিট আমি পাস করতে পারতেছি, ওটাও তার ব্যান্ডউইথ। মানে যদি তুমি বলো যে প্রতি সেকেন্ডে 10টা বিট তুমি পার করতে পারতেছো, তো 10টা বিটের যে ডিস্টেন্স, সেটা হচ্ছে গিয়ে তোমার রাস্তা।
আচ্ছা, তো এটা কি প্রতি সেকেন্ডে কতগুলো বিট তুমি সেন্ড করতে পারছো সেটাও তার ব্যান্ডউইথ ডিফাইন করে। যেমন এখানে বলতেছে যে 100 Mbps, মানে প্রত্যেক সেকেন্ডে তুমি 100 মানে মেগাবাইট, 100 মেগাবাইট বা 100 মেগাবিট তুমি ট্রান্সফার করতে পারতেছো। দেন আসতেছে আমার থ্রুপুট। ব্যান্ডউইথের পরের পোর্শনটা হচ্ছে থ্রুপুট। থ্রুপুট কি মিন করতেছে? থ্রুপুট মিন করতেছে যে কত ফাস্ট তুমি তোমার ডেটা ট্রান্সফার করতে পারো। তো কত ফাস্ট ডেটা ট্রান্সফার করতে পারো, এখানে বলতেছে যে ব্যান্ডউইথ অনেক সময় বিট পার সেকেন্ড, বিটিএস এর সাথে তুমি গোলায় ফেলতে পারো, কিন্তু আসলে সরি, থ্রুপুটটা কি বিট পার সেকেন্ডের সাথে গোলায় ফেলতে পারি আমরা, কিন্তু অ্যাকচুয়ালি দুইটা সেম জিনিস না। কত ফাস্ট ডেটা ট্রান্সফার হতে না, মানে একটা নির্দিষ্ট টাইমে কতগুলো বিট তুমি ট্রান্সফার করতে পারতেছো, তাই না? দেখতে তো অনেকটা বিট পার সেকেন্ডের মতোই মনে হয়, কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে, যে পার্থক্যটা এখানে বলে দেওয়া আছে। ধরো যে তোমার টোটাল ব্যান্ডউইথ, চ্যানেলটা যেই চ্যানেলটা তুমি ইউজ করতেছো সেই চ্যানেলের ব্যান্ডউইথ অ্যাকচুয়ালি কত, 200, ধরো যে 1000 kbps তোমার চ্যানেলের ব্যান্ডউইথ। হ্যাঁ, 1000 kbps অথবা 10 kbps, তার মানে কি 1000 bps। তো 1000 bps যদি বা 1000 kbps যদি হয় তোমার এই রাস্তাটা মানে উইথ, তার মানে কি তুমি 1000 kbps ইউজ করতে পারবা। হ্যাঁ, তোমার যদি সেই ক্যাপাসিটি থাকে তুমি পারবা, কিন্তু তোমার ক্যাপাসিটি কিসের উপর ডিপেন্ড করতেছে, যে তুমি যেই ডিভাইসের মাধ্যমে কানেক্টেড আসছো এই রাস্তার সাথে, সেই ডিভাইসের ক্যাপাসিটি কত। এখন তুমি রাস্তা ইউজ করতেছো একটা বড় বিশ্ব রোডের মতো ইউজ করতেছো, তুমি ওই রাস্তা অনেক বড় জায়গা, কিন্তু তোমার যে ভেহিকেলটা, তুমি যে ভেহিকেলে যাচ্ছ সেই ভেহিকেলটার উইথটা অনেক ছোট, রাস্তার 3/1 ভাগ বা রাস্তার 4/1 ভাগ, তোমার তো পুরো রাস্তা তুমি ইউজ করতে পারতেছো না, তাই না? এখন তুমি যেই ডিভাইস দিয়ে, যেই ডিভাইসের থ্রুতে এবং যেই ডিভাইসের মধ্যে, যে দুটা ডিভাইসের মধ্যে তোমার ট্রান্সমিশন হচ্ছে, সেই দুটা ডিভাইস অ্যাকচুয়ালি 200 kbps এর বেশি ডেটা হ্যান্ডেল করতে পারে না। তো তোমার তো 1000 kbps রাস্তা দিয়ে কোনো কাজ হইলো না, হইলো? 1000 kbps রাস্তা থাকলেই তোমার কি লাভ? তুমি তো 200 kbps এর বেশি ট্রান্সফার করতে পারবা না। এই যে তুমি 200 kbps এর বেশি ট্রান্সফার করতে পারতেছো না, সেটাই হচ্ছে আমার থ্রুপুট। ঠিক আছে? এবং এই যে তোমার 1000 kbps রাস্তা আছে, সেটা হচ্ছে আমার ব্যান্ডউইথ, চ্যানেলের ব্যান্ডউইথ। আর তুমি যেটা পাস করতে পারতেছো, তুমি কতটা ফাস্ট ডেটা পাস করতে পারতেছো, মানে তোমার ডিভাইসের ক্যাপাসিটি কত, সেটা হচ্ছে তোমার থ্রুপুট। আচ্ছা, এখানে দেখো যে থ্রুপুট এক্সাম্পল দিচ্ছে একটা, বললো যে ব্যান্ডউইথ হচ্ছে 10 Mbps, যেটা পাস করতে পারে শুধুমাত্র 1200 ফ্রেম। হ্যাঁ, এভারেজ 12,000 ফ্রেম পার মিনিট, প্রতি মিনিটে, প্রতি 60 সেকেন্ডে 1200টা করে, 12,000 ফ্রেম হচ্ছে সে পাস করতে পারে। প্রত্যেকটা ফ্রেম কত করে বিট ক্যারি করতেছে, 10,000 করে বিট ক্যারি করতেছে। এই নেটওয়ার্কের থ্রুপুট কত? তুমি নেটওয়ার্কটা ব্যান্ডউইথ ইউজ করতেছে 10 Mbps এর, কিন্তু নেটওয়ার্কের মধ্যে যে হোস্ট গুলো কানেক্টেড বা যে নোড গুলো কানেক্টেড বা যে ডিভাইস গুলো কানেক্টেড, সেই ডিভাইসটা কি করতে পারতেছে, প্রতি মিনিটে 12,000 ফ্রেমের বেশি ট্রান্সফার করতে পারে না, এবং প্রত্যেকটা ফ্রেমের জন্য আমার বিট লাগে 10,000। তার মানে কি তোমার টোটাল বিট সংখ্যা কত, 12,000 ইন্টু 10,000, এবং সেটা কি প্রতি মিনিটে, তার মানে 60 দিয়ে ভাগ করো। কারণ কি আমার এখানে কি ব্যান্ডউইথটা তো সেকেন্ডে আছে, তাই না? বিট পার সেকেন্ডে, এমবিপিএস, বিট পার সেকেন্ডে আছে ব্যান্ডউইথটা। দ্যাটস ওয়াই আমি 60 সেকেন্ড মানে সেকেন্ডে কনভার্ট করে দিচ্ছি। এখন কি হচ্ছে দেখো, 2 Mbps, অ্যাকচুয়ালি আমার থ্রুপুট হচ্ছে 2 Mbps। এখন তোমার 10 Mbps ব্যান্ডউইথ থাকলেও আমার কোনো মানে আমার কিছু হইলো না, আমি অ্যাকচুয়ালি 2 Mbps এর বেশি আমার নেটওয়ার্কটা ইউজ করতে পারতেছি না, কারণ আমার নেটওয়ার্কের থ্রুপুট হচ্ছে 2 Mbps। ঠিক আছে? এরপর আসতেছে আমার ল্যাটেন্সি। ল্যাটেন্সি হচ্ছে তুমি যখন কোনো একটা কিছুর জন্য, মানে তুমি ডেটা পাস করার চেষ্টা করতেছো, ট্রান্সমিট করতেছো, যে টাইমটাতে তুমি ট্রান্সমিট করলে এবং টোটাল ডেটাটা ডেস্টিনেশনে অ্যারাইভ হওয়ার মাঝখানের যে সময়টা, সেটাই হচ্ছে আমার ল্যাটেন্সি। আর ল্যাটেন্সি 4টা কম্পোনেন্টের মাধ্যমে আমি ডিফাইন করতে পারি। একটা হচ্ছে প্রোপাগেশন টাইম, ট্রান্সমিশন টাইম, কিউইং টাইম, আর এটা হচ্ছে প্রসেসিং টাইম। এখন প্রোপাগেশন টাইম হচ্ছে আমি প্রথম একটা বিট, প্রথম বিটটা তোমার সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যেতে যে পরিমাণে সময় লাগছে, সেটা হচ্ছে ওই বিটের প্রোপাগেশন টাইম। এই দেখো, প্রোপাগেশন টাইম হচ্ছে ডিস্টেন্স, প্রোপাগেশন স্পিড, কতটুকু ডিস্টেন্স সে অতিক্রম করলো এবং তার স্পিডটা কত ছিল। ট্রান্সমিশন টাইম হচ্ছে টোটাল মেসেজটা, প্রোপাগেশন টাইমটা ছিল একটা মাত্র বিটকে ট্রান্সমিট করতে যে পরিমাণে সময় লাগছে, মানে একটা মাত্র বিট সোর্স থেকে ডেস্টিনেশনে যেতে যে পরিমাণে সময় লাগছে।
আর ট্রান্সমিশন টাইমটা হচ্ছে টোটাল মেসেজটা সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যেতে যে পরিমাণে সময় লাগছে। তার মানে কি মেসেজ সাইজ ডিভাইডেড বাই তোমার ব্যান্ডউইথ। আর প্রোপাগেশন, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, বলতেছে যে প্রোপাগেশন টাইম এবং ডিস্টেন্স যদি তোমার 12,000 কিলোমিটার হয়। আচ্ছা না, এর পরেরটা আমরা দেখি, ওটা ট্রান্সমিশন টাইম এবং প্রোপাগেশন টাইম দুটোই যাইছে। হোয়াট আর দ্য প্রোপাগেশন টাইম এন্ড ট্রান্সমিশন টাইম ফর 2.5 কিলোবাইট মেসেজ। দেখো আমাকে ট্রান্সমিশন টাইমটা বের করতে হবে, তার মানে আমাকে অবশ্যই মেসেজ সাইজটা জানতে হবে, কারণ প্রোপাগেশন ট্রান্সমিশন টাইম ইকুয়ালস টু মেসেজ সাইজ ডিভাইডেড বাই ব্যান্ডউইথ। ঠিক আছে, তো আমি মেসেজ সাইজটা জেনে গেলাম। দেন ব্যান্ডউইথ বলতেছে নেটওয়ার্কের ব্যান্ডউইথ হচ্ছে 1 Gbps। দুইটা ম্যাট্রিক আমার চলে আসছে, এখন ইজিলি আমি ট্রান্সমিশন টাইমটা বের করে ফেলতে পারবো, এটা ডিভাইডেড বাই এটা। এখন আবার বলতেছে, এখানে বলছিল প্রোপাগেশন টাইমটাও বের করতে হবে, তার মানে তোমাকে এখন কি দিয়ে দিবে, প্রোপাগেশন স্পিড এবং ডিস্টেন্স এই দুটা দিয়ে দিবে, তাই না? তো এখন বলতেছে ডিস্টেন্স বিটুইন দ্য সেন্ডার এন্ড দ্য রিসিভার ইজ 12,000 কিলোমিটার। ডিস্টেন্সটা দেওয়া হয়ে গেল, and that light travels at 2.4 into 10 to the power 8 কি মিটার পার সেকেন্ড। তার মানে তোমার ওই মেসেজটা বা বিটটা ট্রান্সফার হচ্ছে এই স্পিডে, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। এই যে প্রোপাগেশন টাইম হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, মিলি সেকেন্ডে চলে আসছে। ট্রান্সমিশন টাইম হচ্ছে টোটাল মেসেজ সাইজটা ডিভাইডেড বাই জিবিপিএস, 1 জিবিপিএস 10 টু দ্য পাওয়ার 9। এখানে দেখো 2.5 কে বাইট কেন বলছে, 2.5 কে বাইটকে আমি 2500 ইন্টু 8 কিভাবে নিয়ে আসছি সেটা কি বোঝা গেছে? কেবিপিএস বলা হয়েছে, মানে কে বাইট বলা হয়েছে, তার মানে কি আমি জানি এক কিলো বাইট ইকুয়ালস টু 1000 বাইট, তাই না? 2.5 ইন্টু 1000 বাইট, তার মানে কত, 2500 বাইট। এটাকে আমার কনভার্ট করতে হবে বিটে, একটা বাইটের মধ্যে থাকে 8টা বিট, এটাকে আবার 8 দিয়ে গুণ করলাম। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না ম্যাম। ওকে, এখানে আরেকটা এক্সাম্পল, সেম এক্সাম্পল, এটা দেখে নিও। আর লেটেস্ট কিউইং টাইম যেটা, সেটা হচ্ছে তোমার যখন আমি ডেটা সেন্ড করি তখন তো নিশ্চয়ই তুমি সরাসরি তোমার ক্লায়েন্ট থেকে সার্ভার পোর্শনে চলে যান, এর মাঝখানে তো অনেকগুলো ছোট ছোট নোট তাকে পাস করে করে যেতে হয়। এখন তুমি যদি গুগলে সার্চ করো, গুগলে কোন একটা জায়গায় যদি তুমি সার্চ করো, তো ওই সার্ভার পর্যন্ত যাওয়ার জন্য তো মাঝখানে কি ইন্টারমিডিয়েট কিছু নোট তাকে ক্রস করতে হবে না? তার মানে কি তোমার ইনফরমেশনটা এখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকবে রেসপন্সের আশায়, তারপর সে এখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকবে রেসপন্সের আশায়, এখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকবে রেসপন্সের আশায়, এখানে যাবে, তারপরে গিয়ে আলটিমেটলি সে এখানে চলে আসবে। এই যে সে বিভিন্ন নোডের মধ্যে গিয়ে গিয়ে রেসপন্সের আশায় বসে আছে কিছুক্ষণ, ওটা হচ্ছে তার কিউইং টাইম, কতটুকু সময় তার ওয়েট করতে হচ্ছে রেসপন্সের জন্য বিভিন্ন ইন্টারমিডিয়েট নোডের মধ্যে, এটা হচ্ছে তার কিউইং টাইম। এটা তোমরা রিডিং করলে বুঝতে পারবা। আচ্ছা, ব্যান্ডউইথ ডিলে প্রোডাক্টটা এখন দরকার নেই, এই তোমাদের থার্ড চ্যাপ্টার কমপ্লিট। ঠিক আছে, তোমাদের থার্ড চ্যাপ্টারটা অলরেডি দেওয়া হয়ে গেছে, ওটা তোমরা একটু পড়ে নিবা, পড়ে যদি কোনো কনফিউশন থাকে সেটা নেক্সট ক্লাসে আলোচনা করবা, নেক্সট ক্লাসে বলবা। আর আমরা নেক্সট ক্লাসে হচ্ছে চ্যাপ্টার 4টা দেখবো। এখন তোমাদের আইডিটা নিয়ে নিই। তোমাদের কি এটার পরে কোনো ক্লাস আছে? জি ম্যাম। জি ম্যাম, জি ম্যাম, 50। আচ্ছা, আমি তাড়াতাড়ি তোমাদের আইডিটা নিয়ে নিচ্ছি। 136